আমরা পড়ছিলাম প্রাইমারি অ্যামেনোরিয়ার ইনভেস্টিগেশন। তো এখানে আমরা দেখেছিলাম যে আমাদের যদি সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক অ্যাবসেন্ট থাকে তখন আমরা দেখব যে অ্যাটলিস্ট হাইটটা ঠিক আছে নাকি। যদি হাইটটা আমাদের নর্মাল থাকে তাহলে একরকম, আর যদি শর্ট থাকে তাহলে একরকম। যদি শর্ট থাকে হাইট অথবা নর্মাল থাকে তাহলে তো আমরা দুটাতেই দুই কেসই দেখো ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোনের টেস্ট আমরা করে থাকি, তাই না? দুই ক্ষেত্রেই আমরা ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোনের যেই ইনভেস্টিগেশন এটা করলাম, করার পর দেখলাম যে যদি দেখো ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোনের পরিমাণ লো থাকে তাহলে আমি বুঝবো যে ফলিকল স্টিমুলেটিং হরমোন লিউটিনাইজিং হরমোনের পরিমাণও হচ্ছে লো, অ্যান্ড অলসো পেশেন্টটা হচ্ছে শর্ট স্ট্যাচারে আছে। তাহলে আমরা ধরে নেব যে তার হচ্ছে হাইপোথ্যালামো পিটিউটারি ডিসফাংশন আছে, কারণ আমরা জানি যে হাইপোথ্যালামাস থেকে কি কি হরমোন নিঃসৃত হয়। আমরা একটু রিভিশন দিয়ে আসি। হাইপোথ্যালামাস থেকে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, থাইরোট্রপিন রিলিজিং হরমোন, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, তারপর হচ্ছে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, সোমাটোস্ট্যাটিন ইনহিবিটরি, সোমাটোস্ট্যাটিন যেটা হচ্ছে গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন, ডোপামিন যেটা হচ্ছে প্রোল্যাক্টিন ইনহিবিটরি হরমোন, এগুলো রিলিজ হয়। এবং অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে আসে এই যে এগুলা ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অ্যাড্রেনালোকর্টিকোট্রপিক হরমোন, গোনাডোট্রপিক হরমোন এন্ড প্রোল্যাক্টিন। তাহলে দেখো আমাদের যদি এই যে হাইপোথ্যালামো পিটুইটারি ও ডিসফাংশন হয় তাহলে হাইপোথ্যালামাস থেকে আসতেছে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, পিটুইটারি থেকে আসতেছে গ্রোথ হরমোন, সেটা তো হচ্ছে ইনহিবিট হচ্ছে বা ইন্টারক্রিনেশন হইলেও কিন্তু দেখা যাচ্ছে যে এই হরমোনগুলো রিলিজ হতে পারছে না। তো তখন কিন্তু আমাদের পেশেন্টের তো একটা শর্ট স্ট্যাচার আমরা দেখতে পারবো। এবং আমরা ক্রেনিয়াল সিটি স্ক্যান এবং হচ্ছে দেখো এমআরআই, যদি সিটি স্ক্যান এবং এমআরআই যদি করি তাহলে হচ্ছে আমরা ইজিলি বুঝতে পারবো যে আসলে হচ্ছে কি সমস্যা আছে ক্রেনিয়াল। আর দেখো যে আমাদের স্ট্রাকচারটা নরমাল আছে, মানে হাইট তার নরমাল, তো তখন আমরা বুঝবো যে শুধু গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটাই এখানে অ্যাবসেন্ট আছে। বাকি যে বাকি যে আছে যে গ্রোথ হরমোনের কোনো সমস্যা হচ্ছে না বা আদার হরমোনের সমস্যা যেহেতু হচ্ছে না, তাহলে আমরা বুঝবো যে শুধুমাত্র গোনাডোট্রপিক রিলিজিং হরমোনটাই এখানে অ্যাবসেন্ট। তা আমরা এটাকে কালমান সিনড্রোমের দিকে নিয়ে যাব অথবা ফিজিওলজিক্যাল ডিলের দিকে নিয়ে যেতে পারি। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ব্যাপারটা যে কেন হচ্ছে আমরা শর্ট স্ট্যাচার হলে কি করব এবং ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোনের মাত্রা দেখে আমরা কি কি বুঝতে পারবো। তা আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা সরাসরি চলে যাই যেটা আমরা পড়ছিলাম। আমাদের ট্রিটমেন্টটা কি? প্রাইমারি অ্যামেনোরিয়া ট্রিটমেন্ট। এখানে আমরা প্রথমেই দেখব যে যদি ভ্যাজাইনা অ্যাজিনেসিস থাকে তাহলে আমরা ভ্যাজাইনা রিকনস্ট্রাকশন করতে পারি এবং হচ্ছে কাউন্সেলিং করতে পারি। দেখা যায় যে মুলারিয়ান অ্যাজিনেসিস, ধরো কেউ ইউটেরাস ছেড়ে জন্মগ্রহণ করছে তাহলে সে কখনো হচ্ছে কনসেপশন করতে পারবে না, সে বেবি নিতে পারবে না আর কি, তার কখনো মেনস্ট্রুয়েশন হবে না, বাট সে কয়টাসের মানে কয়টা অ্যাক্ট গুলো ভালো মতো পারফর্ম করতে পারবে। সেক্ষেত্রে আমরা ভ্যাজিনোপ্লাস্টি করে দিতে পারি যাতে তার ইন্টারকোর্সের সময় ব্যথা না হয়, তো আমরা ভ্যাজিনোপ্লাস্টি করে দিতে পারি এখানে। ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি যদি থাকে তাহলে আমরা দেখব যে এখানে শর্ট টার্ম ইউজ অফ ইস্ট্রোজেন। দেখো যদি ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি থাকে, টার্নার সিনড্রোম অর আদার টাইপ অফ গোনোডাল ডিসজেনেসিস যদি থাকে তাহলে আমরা ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন থেরাপি দেই। তাতে কি হয়, এখানে হচ্ছে সুন্দর মতো ব্রেস্ট ডেভেলপমেন্ট হয়ে যায়। তাহলে টার্নার সিনড্রোমে তো আমরা জানি যে গোনোডাল ডিসজেনেসিস হয় এবং তখন হচ্ছে শর্ট স্ট্যাচার থাকে, ওয়েবিং নেক থাকে, হ্যাঁ, ব্রেস্ট ডেভেলপমেন্ট ঠিক মতো হয় না, তখন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন দিলে ব্রেস্ট ডেভেলপমেন্টটা হবে। এক্স ওয়াই গোনোডাল ডিসজেনেসিস, দেখো পেশেন্ট যদি জেনেটিক্যালি মেল থাকে তো তখন কি হয়, তখন হচ্ছে একটা গোনাডোব্লাস্টোমার নন ফাংশনাল গোনাড থেকে গোনাডোব্লাস্টোমার একটা হচ্ছে রিস্ক থেকে যায়। তো তখন হচ্ছে গোনাডটাকে রিমুভ করার জন্য আমরা পেশেন্টকে কাউন্সেল করতে পারি। বা যদি অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম থাকে, আমরা অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি পড়েছি যে পেশেন্টটা জেনেটিক্যালি মেইন, মানে জেনেটিক্যালি সে এক্স ওয়াই এবং তার অ্যান্ড্রোজেন রিসেপ্টরে মিউটেশন হয়েছে, তার বডি হচ্ছে টেস্টোস্টেরনে হচ্ছে কোনো রকমের রেসপন্স করে না। তো তখন হচ্ছে আমরা গোনাডটাকে রিমুভ করে দিব আফটার ডেভেলপমেন্ট অফ দ্য সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক। তারপর দেখো হাইপোথ্যালামো পিটিউটারি ওভারিয়ান অ্যাক্সিস ডিফেক্ট যদি থাকে
তো সেই ক্ষেত্রে তো আমরা জানি যে গোনাডোট্রপিন অ্যানালগস যেগুলো ইউজ করতে পারি মাইল্ড যদি হয়, যদি গ্রস ডিফেক্ট কিছু করার নাই, মাইল্ড হলে তো আমরা অ্যানালগ ইউজ করতে পারি। আর গোনাডোট্রপিন ডেফিসিয়েন্সি যদি হয় আমরা গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটা দিতে পারি এবং ইস্ট্রোজেন প্রোজেস্টেরন থেরাপি দিতে পারি মেনস্ট্রুয়েশনের জন্য। সিএনএস এ যদি টিউমার থাকে তাহলে সার্জিক্যাল ইনসিশন করা যায়, মানে ধরো হাইপোথ্যালামাস পিটুইটারিতে কোনো টিউমার আছে। থাইরয়েড ডিসফাংশন হলে থাইরোক্সিন দিব যদি মাইল্ড হাইপোথাইরয়েডিজম হয়, আর যদি অ্যান্ড্রোজেনিটাল সিনড্রোম হয় মানে অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়া ডেভেলপ করে, তখন আমরা জানি যে অ্যান্ড্রোজেন বেশি পরিমাণে বেড়ে যায়, তখন অ্যান্ড্রোজেনিটাল সিনড্রোম ডেভেলপ করে। তখন আমরা ধরো তখন এনলার্জ ক্লাইটোরিস ডেভেলপ করেছে, তখন আমরা সার্জিক্যালি ক্লাইটোরিসকে রিমুভ করতে পারি। মেটাবলিক অ্যান্ড নিউট্রিশনাল আমরা ডায়াবেটিস এবং যেটা টিবি এগুলা ট্রিট করব, এবং আনরেসপন্সিভ এন্ডোমেট্রিয়ামের ক্ষেত্রে ইউটেরাইন সাইনাইকি অফ টিউবারকুলার অরিজিন শুড বি ট্রিটেড বাই অ্যান্টি টিউবারকুলার ড্রাগ। মানে এন্ডোমেট্রিয়াম হচ্ছে দেখা যায় আনরেসপন্সিভ এন্ডোমেট্রিয়াম বলতে বোঝানো হচ্ছে যে এন্ডোমেট্রিয়ামটা কোনো হরমোনের রেসপন্স করে না, ওভারি ওয়ার্ক করতেছে বাট এন্ডোমেট্রিয়াম কোনো হরমোনের রেসপন্স করতেছে না, সেটাকে বলা হয় থাকে আনরেসপন্সিভ এন্ডোমেট্রিয়াম। তাহলে আশা করি বোঝা গেছে আমরা যেগুলো বলতেছিলাম যে ডেভেলপমেন্টাল অ্যানোমালিজ, ক্রোমোজোমাল অ্যানোমালি, মানে ওই যে আমরা যে কজ গুলা পড়েছি সেগুলোরই এখন আমরা ট্রিটমেন্ট করলাম। এবার আমরা চলে যাই সেকেন্ডারি অ্যামেনোরিয়াতে। এটা প্রথমে আমরা দেখি যে এটা কি বলেছে, এটা ডেফিনিশনটা দত্ত থেকে দেখো যে ইট ইজ দ্য অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন ফর 6 months or more in a woman in whom normal menstruation has been established। মানে দেখা যায় যে একটা মানে ওমেনের নর্মাল মেনস্ট্রুয়েশন এস্টাবলিশ হয়েছে বাট স্টিল তার মানে মেনস্ট্রুয়েশন 6 মাসের জন্য অ্যাবসেন্ট। ইট ইজ দ্য অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন ফর 6 months or more in a woman in whom normal menstruation has been established। নর্মাল মেনস্ট্রুয়েশন এস্টাবলিশ হয়েছে বাট তার 6 মাস ধরে মেনস্ট্রুয়েশন নাই, এরকম একটা অবস্থা, এটা হচ্ছে সেকেন্ডারি অ্যামেনোরিয়া। তো আমরা জানি যে অ্যামেনোরিয়ার কি কি কজেস আছে এবং ফিজিওলজিক্যাল কি কি কজেস আছে। তো প্রেগন্যান্সি, ল্যাকটেশন, পোস্টমেনার্কি, প্রি মেনোপজাল, এই যে কয়েকটা জায়গা, এই কয়েকটা সময় হচ্ছে এখানে সেকেন্ডারি অ্যামেনোরিয়া ডেভেলপ করে। পোস্ট মেনার্কি বলতে বোঝানো হয়েছে, আমরা তো জানি যে মেনস্ট্রুয়েশন এস্টাবলিশ হওয়ার পরে যদি মেনস্ট্রুয়েশনটা বন্ধ হয়ে যায় 6 মাসের জন্য, তখন সেটাকে বলা হয়ে থাকে সেকেন্ডারি অ্যামেনোরিয়া। এবং এটা পোস্ট মেনার্কিতে হতে পারে, মানে যেহেতু মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার পরে হচ্ছে তাহলে সেটা পোস্ট মেনার্কি হবে, এবং মেনোপজের আগে যেহেতু হচ্ছে তার প্রি মেনোপজাল। আচ্ছা, তো আমাদের এই সেম হাইপোথ্যালামাস পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সেসের কজ গুলো দেখবো এবং এন্ডোমেট্রিয়ামের কিছু ইউটেরাইন কিছু কজেস আছে সেগুলো দেখবো। তো কি কি কারণে হতে পারে যে সেকেন্ডারি অ্যামেনোরিয়া ডেভেলপ করতে পারে? আমাদের হাইপোথ্যালামিক ডিসফাংশন হলে, মানে হাইপোথ্যালামাস পিটুইটারিকে ঠিক মতো স্টিমুলেট করতে পারে না, বা কোনো ড্রাগ নিলে, দেখো ওরাল পিলস টিলস নিলে দেখা যায় গোনাডোট্রপিন রিলিজিং হরমোনের পরিমাণ কমে যায়। আর যদি ওয়েট লস হয় অনেক বেশি, তো ওয়েট লস হয়ে গেলে বডি হচ্ছে স্টারভেশনে চলে গেছে, দেখো 20%-এরও বেশি ওয়েট লস, তো তখন তো বডি স্টারভেশনে চলে গেছে এবং বডি তখন রিপ্রোডাকশন, তখন হচ্ছে মানে মেনস্ট্রুয়েশনটা শাটডাউন করে দেয়, তার রিপ্রোডাকশনের কাজটা শাটডাউন হয়ে যাচ্ছে, কারণ বডির এখন হচ্ছে কি একটা অবস্থা, সিচুয়েশন, স্টার্ভিং সিচুয়েশনে আছে বডি, তাই না? প্যারারক্সিয়া নার্ভাসার ক্ষেত্রে এরকম ক্যালোরি রেস্ট্রিকশন থাকে এবং হচ্ছে পেশেন্টের দেখা যায় যে বডি লস হয়ে যায়, ওয়েট লস হয়ে যায় আর কি। তো ক্রেনিও ফ্যারিঞ্জিওমা আর এনসেফালাইটিস, এটা হচ্ছে হাইপোথ্যালামাস, এগুলো হচ্ছে ব্রেনের টিউমার গুলা, তাই না? এগুলো দেখা যায় বা হচ্ছে ইনফ্লামেশন বা ট্রমা। তো এরকম সিচুয়েশনে দেখা যায় হাইপোথ্যালামাস ড্যামেজ হচ্ছে, হাইপোথ্যালামিক ডিসফাংশন হতে পারে, বা হাইপার প্রোল্যাক্টেমিয়া, এখানেও দেখা যায় আমাদের প্রোল্যাক্টিন সিক্রেশন হয়, তাই না? তো এই যে হাইপোথ্যালামাস প্রোল্যাক্টিন, দেখো প্রোল্যাক্টিনের পরিমাণ, প্রোল্যাক্টিন হচ্ছে দেখা যায় যে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন যেটা, সেটা ব্যস্তানুপাতিক কাজ করে প্রোল্যাক্টিন। তারপর দেখো পিটিটারি কজের মধ্যে আমরা দেখবো শিহান সিনড্রোম, এখানে পোস্টপার্টাম পিটিটারি ইনফেকশন ডিউ টু সিভিয়ার ব্লাড লস। তো অনেক বেশি ব্লাড লসের কারণে পিটিটারি গ্ল্যান্ডে যদি ইনফেকশন হয় তখন হয় সিহান সিনড্রোম। অলসো পিটিটারি যদি টিউমার হয় তখন টিউমারটা হচ্ছে কম্প্রেস করতে পারে, ডেস্ট্রয় হরমোন প্রডিউসিং সেলস আর সিক্রেট প্রোল্যাক্টিন। তো পিটিটারি হরমোন যেটা করে সেটা পিটিটারি টিউমার যেটা করে সেটা এরকম করতে পারে যে টিউমারটা কম্প্রেস করে ফেলে, পিটিটারিকে ডিস্ট্রয় করে ফেলতে পারে। ওভারিয়ান কিছু কজের মধ্যে আমরা চলে যাই, ওভারিয়ান কজের মধ্যে আমরা দেখব প্রিম্যাচিউর ওভারিয়ান ফলিকল। তো ওভারি হচ্ছে ওয়ার্ক করা স্টপ করে দিছে, তখন এটা হয় প্রিম্যাচিউর ওভারিয়ান ফলিকল। রেজিস্ট্যান্ট ওভারিয়ান সিনড্রোম, এটা হচ্ছে রিসেপ্টর যখন ডিফেক্ট হয়ে যায়, মানে ফলিকল স্টিমুলেটিং হরমোন বা লুটিনাইজিং হরমোন প্রেজেন্ট আছে বাট ওভারি হচ্ছে রেসপন্স করতেছে না, এটা হচ্ছে রিসেপ্টর ডিফেক্ট। হ্যাঁ, তো ওভারিয়ান রেজিস্ট্যান্ট ওভারিয়ান সিনড্রোম মানে
রিসেপ্টর গুলাই আর কাজ করতেছে না, তখন রেজিস্ট্যান্ট ওভারিয়ান সিনড্রোম ডেভেলপ করে। তো তখন দেখা যায় এরকম ওভারিয়ান কজের মধ্যে আমরা দেখবো যে ওভারিয়ান সিনড্রোমটা রেজিস্টার্ড আছে। তারপর উফোরাইটিস, এটা হচ্ছে দেখা যায় যে ওভারিয়ান যে মানে দেখা যায় ফলিকল গুলা সেগুলা ইনফ্লামেশন হচ্ছে। তাহলে একটা হচ্ছে ওভারিয়ান কজের মধ্যে ওভারিয়ান ফেইলার হচ্ছে, আর একটা হচ্ছে এখানে ইনফ্লামেশন হচ্ছে। তারপর পোস্ট রেডিয়েশন আর কেমোথেরাপি, তো কেমোথেরাপি এবং রেডিয়েশনের পরে দেখা যায় ওভারিয়ান কজ আমরা দেখবো যে এখানে ফলিকল ডিস্ট্রয় হচ্ছে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমেও দেখবো যে অ্যানোভুলেশন হচ্ছে, লিউটিনাইজিং হরমোনের পরিমাণ বেড়ে যাচ্ছে। তারপর ইউটেরাইন কজের মধ্যে আমরা দেখবো, দেখো এন্ডোমেট্রিয়ামে ইনফ্লামেশন। এন্ডোমেট্রিয়ামে যদি ইনফ্লামেশন থাকে, টিউবারকুলোসিস ইনফেকশন ডেস্ট্রয়েজ এন্ডোমেট্রিয়াম টিস্যু। তো দেখো টিবি এন্ডোমেট্রিওসিস যদি থাকে, এন্ডোমেট্রাইটিস, তখন টিউবারকুলোসিস ইনফেকশন কি করে, এন্ডোমেট্রিয়াল টিস্যুকে ডেস্ট্রয় করে দেয়। তখন সেই ক্ষেত্রে দেখা যায় যে এটা ইউটেরাইন কজের মধ্যে আসে। আশারম্যান সিনড্রোমের মধ্যে আমরা দেখবো ইন্ট্রা ইউটেরাইন অ্যাডহেশন হয়, যেটা হচ্ছে নর্মাল শেডিং কে হচ্ছে প্রিভেন্ট করে। এটা হচ্ছে আশারম্যান সিনড্রোম। আর সার্জিক্যাল রিমুভাল হচ্ছে হিস্টেরেক্টমি করলে কোনো মেনস্ট্রুয়েশন থাকে না। তাহলে এন্ডোমেট্রিয়ামে কোনো সমস্যা হলে, ইনফ্লামেশন হলে, তারপর ইন্ট্রা ইউটেরাইন অ্যাডহেশন তৈরি হয়ে গেলে ইউটেরাসের ভেতরেই জায়গায় জায়গায় অ্যাডহেশন থাকে, তখন নর্মাল শেডিং হতে পারে না। তো সেটাই হচ্ছে ইউটেরাইন কজের মধ্যে পড়বে। তারপর আমরা ম্যানেজমেন্টের মধ্যে চলে আসি। ম্যানেজমেন্টের মধ্যে আমরা দেখবো যে কিভাবে ম্যানেজমেন্ট করা যায়, কিভাবে ট্রিটমেন্ট করা যায় আমাদের এই সেকেন্ডারি অ্যামেনোরিয়ার কজগুলার। তো ফার্স্টে আমরা সেকেন্ডারি অ্যামোনিয়া ডায়াগনোসিসে চলে আসি। তো আমরা তো জানি যে এখানে এইজ দেখতে হবে, যে পোস্ট মেনার্কি বা প্রি মেনোপজাল এই টাইমগুলোতে তো ফিজিওলজিক্যাল সেকেন্ডারি অ্যামোনিয়া ডেভেলপ করে। তো পিরিয়ড অফ অ্যামোনিয়া যে 6 মাসের থেকে বেশি হলে আমরা এটাকে সেকেন্ডারি অ্যামোনিয়া বলতে পারবো। বা মোড অফ অনসেট কি সাডেন নাকি, বা নাকি অলিগোমেনোরিয়া হয়ে তারপর হয়েছে। তারপর প্রেগনেন্সি সিমটমটা দেখবো, যে প্রেগনেন্সি তো এক্সক্লুড করতেই হবে যে কোনো মূল্যে, যেহেতু অ্যামেনোরিয়া। অ্যান্ড দেখো স্ট্রেস, যদি স্ট্রেসের কন্ডিশন থাকে তাহলে পেশেন্টের সাপ্রেস হয় হাইপোথ্যালামাস, সেক্ষেত্রে হতে পারে এরকম একটা সিচুয়েশন। তারপর ওয়েট লস আর গেইনের কথা আমরা বলেছি। তারপর পিসিওএস যদি ডেভেলপ করে, তার একনি হিরসুটিজম, প্রোলাক্টিনের সিক্রেশন বেড়ে গেলে মিল্ক সিক্রেশন, এগুলো দেখাইতে পারে। বা হেডেক, ভিজুয়াল ডিস্টারবেন্স, যে পিটিউটারি টিমার যখন দেখা যায় অপটিক কায়াজমকে হচ্ছে দেখা যায় যে সাপ্রেস করে, তখন হচ্ছে হেডেক এবং ভিজুয়াল ডিস্টারবেন্স ডেভেলপ করতে পারে। বা দেখো ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সি হলে হট ফ্লাশেস, ভ্যাজাইনাল ড্রাইনেস, ডিসপ্যারোনিয়া, আমরা জানি গোনাডোট্রপিক রিলিজিং হরমোন যদি কমে যায় সেক্ষেত্রে এরকম হতে পারে। তারপর অবস্টেট্রিক হিস্টোরি আমরা দেখবো যে রিসেন্ট ডেলিভারি, তারপর পোস্টপার্টাম অ্যামেনোরিয়া, যেটা রিসেন্ট ডেলিভারি, অ্যাবর্শন হলে বা মেনস্ট্রুয়াল রেগুলেশন। দেখো ব্রেস্ট ফিডিং এর ক্ষেত্রে দেখো প্রোল্যাক্টিনের ব্যাপারটা। তারপর হচ্ছে সিভিআর পিপিএইচ ক্যান ড্যামেজ পিটিউটারি, এটা হচ্ছে যে পোস্টপার্টাম হেমোরেজের মধ্যে আমরা যেটা শেহান সিনড্রোমটা পড়লাম, এটা হতে পারে অবস্টেট্রিক হিস্ট্রিতে অনেক বেশি ব্লিডিং হয়েছে, এরকম একটা হিস্ট্রি আছে। তারপর ইন্টারইউটেরাইন অ্যাডহেশন থাকতে পারে, দেখা যায় যে পোস্ট অ্যাবর্টাল ডিএনসি করে থাকলে তার কমপ্লিকেশন হিসেবে ইন্টারইউটেরাইন অ্যাডহেশন হয়ে আছে, সেক্ষেত্রে এটা হতে পারে। তারপর রিসেন্ট ডেলিভারি এবং অ্যাবর্শনের ক্ষেত্রেও যে পোস্টপার্টাম অ্যামেনোরিয়া ডেভেলপ করে থাকে, বা ব্রেস্ট ফিডিং এর সময়ও দেখা যায় অ্যামেনোরিয়া ডেভেলপ করে। হ্যাঁ, তারপর আমরা দেখি অ্যামেনোরিয়া ফলোইং সিজারিয়ান সেকশন, তো সিজারিয়ান হিস্টেরেক্টমি করলে অনেক সময় এরকম অ্যামেনোরিয়া ডেভেলপ করে। আর ড্রাগ হিস্ট্রি তো বলেছি, ওসিপি, ফ্যামিলি হিস্ট্রি, মেডিকেল হিস্ট্রি অফ টিবি, হিস্ট্রি অফ রেডিওথেরাপি ও কেমোথেরাপি। তো আমরা যে আগে যে সমস্ত কজ গুলা পড়ে এসেছি, ওগুলাই এখানে হচ্ছে একটু বিস্তৃতভাবে বলতে হবে যে ওসব হিস্ট্রি এদের আছে নাকি, এবং ওসব হিস্ট্রি রিলেটেড যে সমস্ত সিমটম গুলা আছে এগুলো আছে নাকি। যেমন এখানে আমরা সিমটম সম্পর্কে পড়েছি। জেনারেল এক্সামিনেশনে আমরা ওয়েট দেখতে পারবো, ওয়েট লস হবে, আর ব্রেস্ট অ্যাট্রোপিড হতে পারে, নর্মাল মিল্ক সিক্রেশন হতে পারে, প্রোলাক্টিন বেড়ে গেলে আর কি মিল্ক সিক্রেশন হয়। আমরা জানি প্রোলাক্টিন তো গোনাডোট্রপিক রিলিজিং হরমোনের হচ্ছে ব্যস্তানুপাতে কাজ করে, তাই না? প্রোলাক্টিন বাড়লে হচ্ছে গোনাডোট্রপিক রিলিজিং হরমোন কমে যায়, এবং প্রোলাক্টিন কমলে গোনাডোট্রপিক রিলিজিং হরমোন বেড়ে যায়। তাহলে যদি মিল্ক সিক্রেশন হয় তাহলে আমরা বুঝবো যে গোনাডোট্রপিক রিলিজিং হরমোনটা হচ্ছে কমে গেছে। অ্যাবডোমিনাল এক্সামিনেশনে দেখবো কোনো মাস আছে নাকি অ্যাবডোমেনে। ভালভাতে দেখবো অ্যাট্রোপি, ভ্যাজিনা ড্রাই, গ্লুকোজ আর ড্রাই। সার্ভিসের সিক্রেশন হচ্ছে অ্যাবসেন্ট থাকবে, আর ইউটেরাস সাইজ নরমাল, এনলার্জ আর স্মল। মানে দেখা যায় যে লং স্ট্যান্ডিং ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সি হলে ইউটেরাসে দেখা যায় যে সাইজগুলো এরকম স্মল হয়ে যেতে পারে। বা হচ্ছে দেখো ইউটেরাস যদি ইস্ট্রোজেন যদি বেশি হয় তাহলে দেখা যায় যে মিউকাস বেড়ে যায়, তো লার্জ অ্যামাউন্ট অফ মিউকাস থাকে সার্ভিসে, যেখানে ইস্ট্রোজেনের পরিমাণ কম
তো তখন দেখা যাচ্ছে সিক্রেশন কমে যাচ্ছে। তো এনি সোয়েলিং, ওভারিয়ান সিস্ট থাকলে বা টিউমার থাকলে আমরা দেখবো যে কোনো সোয়েলিং আছে নাকি, অ্যাডনেক্সাতে আশেপাশে কোনো সোয়েলিং পাচ্ছি নাকি। ভ্যাজিনাল এক্সামিনেশনে আমরা মোটামুটি এগুলাই দেখবো যে যেহেতু অ্যামেনোরিয়া ডেভেলপ করেছে পেশেন্টের, এখানে আমরা অবশ্যই দেখবো যে ইস্ট্রোজেন কমে যাওয়ার কারণে যা যা হতে পারে। ইনভেস্টিগেশনে আমরা যে নর্মাল ইনভেস্টিগেশন, ব্লাড, রুটিন এক্সামিনেশন গুলা, এক্স রে, তারপর ইউরিন ফর প্রেগনেন্সি টেস্ট, এক্স রে, স্কাল, আলট্রাসোনোগ্রাম, তারপর এক্সটিমিনেশন অফ প্রোল্যাকটিন, এগুলা দেখলাম। স্পেশাল ইনভেস্টিগেশনের মধ্যে আমাদের দেখতে হবে প্রোজেস্টেরন চ্যালেঞ্জ টেস্ট, কম্বাইন্ড ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন টেস্ট, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন এস্টিমেশন, হিস্টেরোসালফিনজিওগ্রাফি, হিস্টেরোস্কোপি, ডিএনসি, এন্ডোমেট্রিয়াল বায়োপসি, এগুলা। তারপর ট্রিটমেন্টের মধ্যে চলে আসি আমরা। ট্রিটমেন্টের মধ্যে যদি দেখি যে কোনো অ্যাবনর্মালিটি যদি আমি না পাই, সাম কেসেস টেম্পোরারি আর মাইনর স্ট্রেস ওয়েট চেঞ্জেস, তখন কোনো অ্যাবনর্মালিটি না থাকলে কোনো ট্রিটমেন্ট হওয়া লাগবে না। আর হাইপোথ্যালামিক অরিজিন যদি হয়, তখন আমরা যদি অ্যাংজাইটি স্ট্রেস হলে অ্যাসিরোজ দিতে হবে। ড্রাগ হলে হচ্ছে ড্রাগটাকে, মাঝে মাঝে ড্রাগ হাইপোথ্যালামাসকে সাপ্রেস করে, সেই ড্রাগটাকে হচ্ছে স্টপ করতে হবে। ওয়েট লস হলে আমাদের দেখা যায় যে বডি তো কিছু পরিমাণে ফ্যাট দরকার ইস্ট্রোজেন তৈরি করার জন্য, তো সেটা যদি না থাকে ইস্ট্রোজেনও তৈরি হবে না। তারপর অ্যানোরেক্সিয়া নার্ভোসা থাকলে সেটা ডায়েট ইমপ্রুভ করতে হবে। মেনলি সিম্পল ওয়েট লস থাকলে আমাদের ডায়েট ইমপ্রুভ করতে হবে, অ্যানোরেক্সিয়া নার্ভোসা থাকলেও ডায়েট ইমপ্রুভ করতে হবে। তারপর হাইপার প্রোল্যাক্টেমিয়া থাকলে যদি দেখা যায় যে প্রোল্যাক্টিন তো আমরা জানি যে গোনাডোট্রপিক রিলিজিং হরমোনকে হচ্ছে কমায় দেয়, তো তখন হচ্ছে আমাদের ব্রোমোক্রিপ্টিন দিতে হবে। আমরা জানি হচ্ছে ডোপামিন, তাই না? ডোপামিন হচ্ছে গিয়ে উল্টা কাজ করে। আমরা ডোপামিন সম্পর্কে কি পড়েছি? ডোপামিন হচ্ছে প্রোল্যাক্টিন ইনহিবিটরি হরমোন। তাহলে আমরা হচ্ছে ব্রোমোক্রিপ্টিন, প্যারাগালিন, ডোপামিন ধরনের ফার্মাকোলজিতে পড়ে এসেছি। ডোপামিন অ্যাগনিস্ট হিসেবে এদের পড়েছি। তাহলে ব্রোমোক্রিপ্টিন দিলে আমাদের ডোপামিনের পরিমাণ বেড়ে যায়, তখন দেখা যায় যে সেটা প্রোল্যাক্টিনকে সাপ্রেস করে ফেলে। তারপর শিহান সিনড্রোমে আমরা পড়েছি যে এটা তো অনেক বেশি পরিমাণ ব্লাড লস হয়, তখন পিটিটারি ইনফেকশন হয়ে যায়, তখন আমরা দেখা যায় যে এখানে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিতে পারি। শিহান সিনড্রোমে পিটিটারি অ্যাডিনোমাতে সার্জারি বা রেডিওথেরাপি করতে পারি। প্রিম্যাচিউর ওভারিয়ান ফলিকল হলে হার্ট দিতে পারি। অস্টিওপোরোসিস প্রিভেন্ট করতে পারি। ওভাম ডোনেশন দেওয়া যায় যেহেতু ইনফার্টিলিটি, ওভারিয়ান ফেলিয়ার হচ্ছে। উফোরাইটিস থাকলে, যেহেতু এখানে ইনফ্লামেশন, এখানে আমরা ইনফ্লামেশন কমানোর জন্য কর্টিকোস্টেরয়েড দিব। পিসিওডি মানে পিসিওএস থাকলে ক্লোমিফেন সাইট্রেট দিতে হবে। আর হচ্ছে ভিরিলাইজিং টিউমার অফ দ্য ওভারি, তো সেখানে হচ্ছে কজিং আ ফিমেল টু ভিরিলাইজিং টিউমার হচ্ছে যে কজিং আ ফিমেল টু মেল লাইক, টু ডেভেলপ মেল লাইক ফিচার, এটা হচ্ছে ভিরিলাইজিং। তখন ওভারিটিকে সার্জিক্যালি রিমুভ করতে হবে। আশারম্যান সিনড্রোমের ক্ষেত্রে আমাদের হচ্ছে অ্যাডহেসিও লাইসিস করতে হবে, আমাদের অ্যাডহেশন হয়েছিল সেগুলো হচ্ছে লাইসিস করতে হবে। আর টিউবারকুলার অ্যান্ডেমেটিসিসের ক্ষেত্রে অ্যান্টি টিবি ড্রাগ দিতে হবে। হাইপোথাইরয়েডিজম হলে থাইরক্সিন, অ্যাড্রিনাল টিউমার হলে অ্যাড্রেনালেক্টমি, তারপর অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া হলে কর্টিকোস্টেরয়েড, এগুলোর মাধ্যমে হচ্ছে আর কি ট্রিটমেন্ট করতে হবে। অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া হলে আমরা কি দিব? কর্টিকোস্টেরয়েড।